আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ এখন পাকিস্তানময় হয়ে গেছে। ৭১-এর স্মৃতি তো বহু দূরে চলে গেছে, মানে যারা এখন বাংলাদেশের শাসন ক্ষমতায় তাদের সৌজন্যে। এবং এখন আবার একটা কথা শোনা যাচ্ছে যে পাকিস্তান ৭১-এর মার্চে যে গণহত্যা ঘটেছিল, বুদ্ধিজীবী হত্যা ঘটেছিল রাত্রের অন্ধকারে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে, সেটাও নাকি পাকিস্তান করেনি, সেটাও নাকি করেছে বাংলাদেশের যে ভারতীয় সেনারা, তারা গিয়ে নাকি সেটা করেছে। আর এইটা কেন এটা পাকিস্তান করেনি তারও সব অদ্ভুত কারণ, যে ভাইয়ের রক্ত, পাকিস্তানিরা, পাকিস্তানের সেনারা কখনো ভাইয়ের রক্তে নিজেদের হাত রাঙাতে পারেন না। মুসলিমের রক্ষক হচ্ছে পাকিস্তান, সুতরাং মুসলিম, বাংলাদেশের মুসলিম বুদ্ধিজীবী হোক আর যারাই হোক, তারা তো মুসলিম, তাদের রক্তে পাকিস্তান তাদের হাত রাঙাতে পারে না, সেটা করেছে ভারতীয় সেনা, এমন কথাও শুনতে হচ্ছে। এই দুর্ভাগ্য, সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব না। এখানে আমি এখন আলোচনার যেটা বিষয়টা নিয়ে করব সেটা হচ্ছে পাকিস্তানের কি সত্যি মুসলিমদের রক্ষক, মুসলিমদের মিত্র, শত্রু নয়, এই বিষয়টা নিয়ে। CNN নিউজ 18 সংবাদ মাধ্যম অক্টোবরে একটি সংবাদ প্রকাশ করেছে, যার হেডলাইন হলো পাকিস্তানস ইসরায়েল ইউ-টার্ন, 20,000 troops to be sent to Gaza in post-war stabilization mission। এর বাংলা অর্থ হলো ইসরায়েলের ব্যাপারে পাকিস্তান উল্টো পথে হাঁটলো। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজাকে স্বাভাবিক করতে পাকিস্তান সেখানে 20,000 সেনা পাঠাচ্ছে। পাকিস্তানি সেনার কি কাজ গাজায় গিয়ে? তারা ইসরায়েলের হয়ে গাজায় অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখবে, হামাসকে নিরস্ত্র করবে, ফিলিস্তিনিরা যাতে সীমান্ত অতিক্রম করে গাজায় না ঢুকতে পারে সেটা দেখবে, ইসরায়েলের হয়ে গাজাকে সুরক্ষিত রাখার দায়িত্ব এবং গাজার পুনর্নির্মাণ প্রচেষ্টায় সাহায্য করা হচ্ছে পাকিস্তানি সেনার কাজ। এক কথায়, প্যালেস্টাইনের মানুষকে গাজা থেকে চিরকালের জন্য নির্বাসিত করার ইসরায়েল মাস্কিনি চক্রান্ত বাস্তবায়িত করবে পাকিস্তানের সেনা। CNN নিউজ 18 সংবাদ মাধ্যমের অক্টোবর 2025-এর ওই একই রিপোর্টে আরো বলা হয়েছে যে পাকিস্তান প্রতি সেনা যাদেরকে পাঠাবে তাদের জন্য ইসরায়েল থেকে $10,000 করে দাবি করেছিল মাথাপিছু, সেনার মাথাপিছু। কিন্তু ইসরায়েল শুধু $100 অফার করেছিল, রাজি হতে চায়নি পাকিস্তান। কিন্তু আমেরিকা শাসিয়ে দিয়েছে, টাকার বিষয়টা তোমরা দেখবে না, আমরা কথা বলবো ইসরায়েলের সঙ্গে, তোমরা সেনা পাঠাও। না পাঠালে ট্রাম্প কি করবেন? ট্রাম্পের প্রশাসন সম্প্রতি 2025-এর এই ডিসেম্বরে, একেবারে সম্প্রতি, পাকিস্তানের F-16 বিমান বহর যেগুলো আমেরিকা পাঠিয়েছিল তাদের আধুনিকীকরণের নাম করে $686 মিলিয়ন প্যাকেজ অনুমোদন করেছে। সেটা দেবে না যদি পাকিস্তান সেনা পাঠাতে রাজি না হয়। এছাড়া IMF এর, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের $7 বিলিয়ন যে ঋণ এবং $1.4 বিলিয়ন যে জলবায়ু স্থিতিস্থাপকতা তহবিল, সেটাও আটকে দেয়া হবে। বিশ্ব ব্যাংক থেকে ঋণ মিলবে না, বকেয়া ঋণের কিস্তি পরিশোধ করার জন্য চাপ আসবে এবং ইসলামী উপসাগরীয় রাষ্ট্রগুলোকে বলে দেয়া হবে পাকিস্তানকে কোনো আর্থিক সাহায্য যেন না দেয়া হয়। আরো আছে 9/11-এর সেই যে টুইন টাওয়ার ধ্বংসের প্রেক্ষিতে যে নিষেধাজ্ঞা বা স্যাংশন পাকিস্তানের ওপর চাপিয়েছিল আমেরিকা, তার বেশ কিছু এখনো আছে, সেটা কিন্তু তোলেনি আমেরিকা। আমেরিকার কথা না শুনলে সেই স্যাংশন থেকেই যাবে। চাপের রাজনীতি খুব ভালো বোঝে আমেরিকা। বাইডেন সাহেব যাওয়ার আগে গত বছর ডিসেম্বরে পাকিস্তানের মিসাইল প্রোগ্রামে নিষেধাজ্ঞা আরোপ করে গিয়েছেন। আসিম মুনির খুব চেষ্টা করছেন ট্রাম্প সাহেবের মন জুগিয়ে এই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে। আর ট্রাম্প সাহেবও বুঝে গেছেন পাকিস্তানের
কোনো উপায় নেই। এমনই ভিখিরির দশা হয়েছে পাকিস্তানের। সুতরাং জাদ ভাই ফিলিস্তিনিদের রক্তে মাখা হাত, সেই রক্তে মাখা ভাত যদি খেতে হয় তাতেই বা ক্ষতি কি? তাছাড়া পাকিস্তানের রক্তে আছে, সধর্মী ভাইয়ের রক্তে হাত রাঙানোর লম্বা ইতিহাস। বাংলাদেশের কথা তো শুরুতে বলেছি, সেটা তো অনেকে মানতে চাইছেন না, না মানুন। এই তাহলে শুনুন, এই প্যালেস্টাইনিদের কি করেছিলেন পাকিস্তানি জেনারেল জিয়াউল হক সাহেব, সেটা তো খুব পুরনো ইতিহাস নয়। জর্ডানে, ওই মধ্যপ্রাচ্যের জর্ডানে ব্ল্যাক সেপ্টেম্বর 1970 নামে কুখ্যাত হয়ে রয়েছে সেই ঘটনা। ব্রিগেডিয়ার মোহাম্মদ জিয়াউল হক, যিনি পরে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল হয়েছিলেন, তিনি 1967 সালে জর্ডানে প্রশিক্ষণ দিতে, সেখানকার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে গিয়েছিলেন। আর 1970-এ তিনি মানে জিয়াউল হক সরাসরি জর্ডানের রাজা হুসেনের প্যালেস্টাইন মিশনে জড়িত হয়েছিলেন। কি মিশন? মিশনটা হচ্ছে 1970-এর সেপ্টেম্বরে যখন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলি জর্ডানীয় রাজকীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিল, জিয়াউল হক সরাসরি সামরিক অভিযানের দায়িত্ব নিয়েছিলেন জর্ডানের হয়ে। ফলাফল পাকিস্তানি বাহিনীর হাতে মাত্র 11 দিনে সরকারি হিসেবে 10,000 এবং বেসরকারি হিসেবে প্রায় 25,000 ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক সাধারণ ফিলিস্তিনি মুসলিম। আজ আবার যখন সেই পাকিস্তানি সেনাদের হাত দিয়ে আবার প্যালেস্টাইনের মানুষদের দমন করার সম্ভাবনা এসেছে, তখন পাকিস্তানি জনতা, এমনকি পাকিস্তানি মিডিয়া পর্যন্ত ফেটে পড়েছে প্রবল বিক্ষোভে। পাকিস্তানের মিডিয়া এখনো বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়ার মতো ওই ইউনুস ভজনাতে, জামাত ভজনাতে নিজেদেরকে সেই স্তরে নামিয়ে আনেনি। মানুষ পাকিস্তানে নেমে এসেছে রাস্তায়, স্লোগান তুলেছে আসিম মুনিরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে লোভ এবং বিশ্বাসঘাতকতার অভিযোগ উড়ে বেড়াচ্ছে সারা পাকিস্তানে। মুসলিম জনতা ইসলামের রক্ষক হিসেবে যে আসিম মুনির নিজেকে প্রচার করতেন, তিনি এখন ঈশ্বরের, আল্লাহর উম্মার প্রতি বিশ্বাসঘাতক হিসেবে মানুষের ঘৃণা কুড়োচ্ছেন। কেবল দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ আজ এই প্রশ্ন তুলছে যে পাকিস্তানের সেনা কি শান্তি রক্ষা বাহিনী, নাকি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আছে, নাকি ভাড়াটে সেনা হিসেবে, মার্সেনারি হিসেবে তারা কাজ করে, যারা টাকার বিনিময়ে যাকে খুশি তাকে মারার বরাত নেয়। আজ পাকিস্তান নিয়ে এই কথাগুলো তুললাম, প্রথমেই বলেছি যে জন্যে সেই ঘটনাটা, সেটা হচ্ছে বাংলাদেশে আজ যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে। সারা বাংলাদেশ আজ যে তীব্র গৃহযুদ্ধের মুখোমুখি এসে দাঁড়িয়েছে, তার মূলে আছে বাংলাদেশেরই কিছু সংখ্যক মানুষের তীব্র পাকিস্তান প্রেম এবং সেই সঙ্গে তীব্র ভারত বিরোধিতা। অর্থাৎ পাকিস্তানের শত্রু ভারত, অতএব বাংলাদেশের শত্রু ভারত। আর এই প্রেম ও বিরোধিতার মূলেও আছে আরেকটি জিনিস, সেটা হচ্ছে ধর্ম। পাকিস্তান মুসলিম দেশ, তাই সে আমার মিত্র, আর ভারত হিন্দু প্রধান দেশ, তাই আমার শত্রু। তাই ভারত যতই আমার পাশে দাঁড়াক, এর বাইরে আর কোনো কারণ নেই। যারা এই রাজনীতি দিয়ে জ্বালিয়ে দিচ্ছে আজ বাংলাদেশকে, তাদের উদ্দেশ্যে বলি, ধর্ম দিয়ে শত্রু মিত্র বিচার করবেন না। যে ভূ রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ও ভারত, তাতে শত্রুতার অবকাশ নেই। এটা ভারতের ক্ষেত্রেও যেমন মিথ্যে নয়, সত্যি, কিন্তু তার চেয়ে ঢের বেশি সত্যি বাংলাদেশের ক্ষেত্রে। কারণ ভারত অনেক বড় দেশ, বাংলাদেশ অনেক আয়তনেও ছোট্ট, সমস্ত দিকেই ছোট্ট দেশ। সুতরাং এখনো সময় আছে। তীব্র ভারত বিরোধিতার ঢেউয়ে ভেসে বাংলাদেশের বড় সর্বনাশ করবেন না।
মুখে লাগাম দিন, নইলে কিন্তু অনেক বড় মূল্য দিতে হবে, যেভাবে মূল্য দিতে হয়েছে ও হচ্ছে আজ ইউক্রেনকে। যেভাবে ইউক্রেনের বিস্তীর্ণ ভূখণ্ড চলে গেছে রাশিয়ার হাতে, তেমন ভাবে বাংলাদেশের ভূখণ্ড যদি ভারতের দখলে যায় অবাক হবেন না, অবাক হওয়ার কিছু নেই। রাশিয়াকে আমেরিকা, ইউরোপ যেমন স্যাংশন দিয়েও, বহু রকমের বিরোধিতা দিয়েও করেও, অস্ত্রশস্ত্রের সাহায্য করেও যেমন কিচ্ছু করতে পারেনি, ভারতকেও কেউ কিচ্ছু করতে পারবে না। এটা জেনে নিন, শুনে নিন। কেউ আসবে না বাংলাদেশের পাশে, চীন তো আসবেই না, পাকিস্তানকে খুঁজে পাওয়া যাবে না, দেখে নেবেন। আল্লাহ সুবুদ্ধি দিন, বাংলাদেশের ভালো খিল্ল এই বদমাশদের। ধন্যবাদ। প্রায় 1960 বছর আগে রোম নগরীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, যা টানা 6 দিন ধরে চলেছিল। এই আগুনে রোমের 14টি অঞ্চলের মধ্যে 10টি প্রায় ধ্বংস হয়ে যায়। প্রচলিত লোককথা অনুযায়ী যখন রোমবাসী আগুনে দগ্ধ হচ্ছিল এবং সহায় সম্বল হারিয়ে আর্তনাদ করছিল, সম্রাট নিরো তখন তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে পরম নিশ্চিন্তে বাঁশি বাজাচ্ছিলেন এবং ট্রয় নগরীর ধ্বংস নিয়ে গান গাইছিলেন। সেই থেকে এই প্রবাদটি প্রচলিত, রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। অধ্যাপক ইউনূস যে নিরোর মতো বাঁশি বাজাচ্ছিলেন তা বলার কারণ হলো, প্রথম আলো ডেইলি স্টারে হামলাকারীরা পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েও তা না পাওয়ার অভিযোগ করেছে পত্রিকা দুটি। দর্শক, 18 ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে যা যা ঘটে গেল, আর তখন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস এবং তার সরকার যেভাবে ডিউটি ফ্রি মুডে ছিল, তার সঙ্গে সম্রাট নিরোর সেই প্রাচীন উপমার সঙ্গে অনেকখানি মিল খুঁজে পাওয়া যায়। আমাদের হিসেবে ওই রাতে সারা দেশে কমপক্ষে 16টি জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নোবেলজয়ী অধ্যাপক ইউনূস তো শান্তি পছন্দ করেন, তাই হয়তো তার প্রশাসন 18 ডিসেম্বর রাতে এতটাই শান্ত ছিল যে সারা দেশ যখন পড়ছিল তারা সম্ভবত বাঁশি বাজাচ্ছিলেন না, শান্তির ঘুমে বিভোর ছিল। অবশ্য প্রায় 14 ঘন্টা পর মোহাম্মদ ইউনূসের দপ্তরের ঘুম ভাঙলে দুটো বিবৃতি জোটে বাংলাদেশের মানুষের কপালে। সেই বিবৃতিতে গণমাধ্যমে হামলা আর ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় বরাবরের মতোই পাওয়া গেছে একরাশ নিন্দা আর ন্যায় বিচারের আশ্বাস। যদিও বিবৃতি দুটি দেখে মনে হতে পারে ছায়ানটের মতো বড় প্রতিষ্ঠানে হামলার খবর যমুনায় পৌঁছায়নি। অধ্যাপক ইউনূসের দপ্তর গতানুগতিকভাবে কাউকে ছাড় দেয়া হবে না এমন ভোতা মার্কা হুঁশিয়ারি দিলেও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য নতুন করে সতর্ক থাকতে বলেছে। বাংলাদেশে দেশ দুটির দূতাবাস বলছে, শরীফ ওসমান হাদি জানাজা ঘিরে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। সরকার এই প্রথমবারের মতো বলছে বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীরা এই কাজ করেছে, সেই কারণে কি বিদেশিদের এমন তড়িৎ সতর্কবার্তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, গত 16 মাস ধরে দেশব্যাপী মব সন্ত্রাসের বাড়বাড়ন্ত হলেও অন্তর্বর্তী সরকার প্রভাবশালীদের কাছে এগুলো ছিল প্রেসার গ্রুপের কাজ। যদিও 18 ডিসেম্বর রাতে সহিংসতার ঝটিকা সফরের পর তারা এখন বলছেন সবচেয়ে নিকৃষ্ট মব সন্ত্রাস। 18 ডিসেম্বর রাতে যা হয়েছে তাকে স্টেপ সহিংসতা বললে ভুল হবে। এটা ছিল এক পরিকল্পিত তাণ্ডব। চলুন দেখি সেই রাতে প্রশাসন আর সরকারের ডিউটি ফ্রি মুডে থাকাকালীন সময়ে কি কি ঘটনা ঘটলো। কারণ বাজারে দৈনিক প্রথম আলো এবং ফার্মগেটের ডেইলি স্টার ভবনে হামলা ও আগুন দেওয়া হয়। ডেইলি স্টার ভবনে কর্মরত প্রায় 30 জন সাংবাদিক সাক্ষাৎ মৃত্যুকে দেখেছেন খুব কাছ থেকে। পত্রিকাটির সাংবাদিক চাইমা ইসলাম যখন ফেসবুকে স্ট্যাটাস লিখলেন, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, তোমরা আমাদের মেরে ফেলেছ। ভিডিওতে দেখা গেছে ডেইলি স্টার সাংবাদিকরা যখন ছাদে আটকা পড়ে ধোঁয়ায় নীল হয়ে যাচ্ছিলেন, তখন পুলিশ ও প্রশাসন শান্তি আলোচনা করছিল। পুলিশ সেখানে উপস্থিত থেকেও পিসফুলি ভাঙচুরটা দেখেছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, হামলাকারীরা পত্রিকা দুটির অফিসে পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েছিলেন সাংবাদিকরা, কিন্তু সরকার তো তখন ছিল সেই বাঁশি বাজানোতে ব্যস্ত। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ছিল। পরে রাত থেকে আবার সংবাদ মাধ্যম দুটিতে অনলাইন কার্যক্রম চালু হয়। সন্ধ্যায় প্রথম আলোর অনলাইনে প্রতিষ্ঠানের উপর হামলা নিয়ে প্রথম আলোর বক্তব্য শীর্ষক একটি লেখা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রথম আলোর অফিস উদ্দেশ্য প্রণীত ও সংগঠিত আক্রমণের শিকার হয়েছে।
পত্রিকাটি বলছে, হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে প্রথম আলো প্রতিষ্ঠার ২৭ বছরের ইতিহাসে কোনো সংবাদপত্রজনিত ছুটি বাদে পত্রিকাটি এই প্রথম আজ প্রকাশ করা সম্ভব হয়নি। হামলার শিকার হয় দিনটিকে বাংলাদেশের জন্য এক কালো দিন বলে উল্লেখ করেছে প্রথম আলো ও ডেইলি স্টার। রাজশাহী, কুষ্টিয়া ও সিলেটের প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা হয়েছে। দর্শক, বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে এর আগেও ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলার চেষ্টা করা হয়েছিল। রাত 2:45 যখন দেশের অন্যতম প্রবীণ সম্পাদক নুরুল কবির ডেইলি স্টার অফিসের সামনে গিয়ে হামলার প্রতিবাদ জানালেন, মব তাকেও ছাড়ল না। পরিসংখ্যান বলছে, অধ্যাপক ইউনূসের গত 16 মাসে সাংবাদিক নির্যাতন আর গণমাধ্যমের উপর নিপীড়নের চিত্র অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে। টিআইবির পরিসংখ্যান বলছে, ডক্টর ইউনূসের আমলে সাংবাদিকরা আসলে আরো বেশি শারীরিক কসরত করছেন পালানোর জন্য। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে গত 1 নভেম্বর পর্যন্ত 6 জন সাংবাদিক খুন হয়েছেন, 27 জন সাংবাদিককে জেলে ভরা হয়েছে, 450 বেশি সাংবাদিক শারীরিক হামলার শিকার হয়েছেন। সবচেয়ে ভয়ঙ্কর হলো, থামাতে না পারলে সরকার এখন সন্ত্রাসবাদ বিরোধী আইনের অপব্যবহার করছে। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল থেকে শুরু করে আর্থিক হয়রানি সব কৌশলে ব্যবহার করেছে সরকার। প্রথম আলো ডেইলি স্টারে হামলার পরপরই বাংলার প্রাণের প্রতিষ্ঠান ছায়ানটেও হামলা হয়। নতুন বাংলাদেশের জন্য হয়তো সুর এখন বড় বেশি ভীতিকর, তাই হামলাকারীরা ভেঙেছে হারমোনিয়াম আর সেতার, সাথে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারটিও উড়িয়ে দেওয়া হয়। একই রাতে আগুন দেওয়া হয় ধানমন্ডি 32 নম্বরে। তবে 32 নম্বরে শুধু আগুন দিয়ে মন ভরেনি, আনা হয় বুলডোজারও। দর্শক, একই রাতে বিভৎসতার সব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল ময়মনসিংহের ভালুকায়। দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা এবং গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। মধ্যযুগীয় কায়দায় চলা দেশে কোনো প্রমাণ নেই, কোনো বিচার নেই, শুধু মবের ইচ্ছা আর এক টুকরো দড়ি আজ বাংলাদেশের আইন। চট্টগ্রাম ও খুলনায় ভারতীয় ডেপুটি হাইকমিশনে হামলা চালানো হয়। উত্তরায় 32টি দোকান ভাঙচুর আর আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটতরা চালানো হয়েছে। চট্টগ্রামে প্রয়াত মিয়ার মহিউদ্দিন চৌধুরী এবং বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে লুটতরাজ ও অগ্নিসংযোগ করা হয়। দর্শক, রাতভর এমন তাণ্ডবে সামাজিক মাধ্যমে অনেকে আশা করেছিলেন কখন আসে অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে বহুল কাঙ্ক্ষিত একটি বিবৃতি। এমন প্রত্যাশার বড় কারণ হলো, সরকার এরই মধ্যে বিবৃতিবাজ সরকার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিবৃতি আসতে দেরি হওয়ায় একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, আপনারা ভুলে যাচ্ছেন আজকে শুক্রবার, অন্তত 2টো ওয়ার্কিং ডে দিতে হবে। তবে না, 2টো ওয়ার্কিং ডে লাগেনি, সেই কাঙ্ক্ষিত বিবৃতি আসে 12 ঘন্টা পর। একটি নয়, 2টি। প্রথম বিবৃতিটি আসে 19 ডিসেম্বর দুপুর 1:02, যেখানে জানানো হয়, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মোহাম্মদ ইউনূস। 2 সম্পাদককে 1 গামলা গভীর সমবেদনা আর 1 বালতি পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। দর্শক, যেখানে 27 বছরের ইতিহাসে এত বড় হামলার কারণে প্রথমবারের মতো পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে, তারপর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, অথচ বিবিসির খবরে বলা হয়েছে পত্রিকা দুটির সাংবাদিকরা সাহায্য চেয়েও পাননি। দ্বিতীয় বিবৃতিটি আসে দুপুর 1:28। এই বিবৃতিতে সরকার বলছে এগুলো কিছু ফ্রিঞ্জ এলিমেন্ট বা বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ। পুলিশ ও সেনাবাহিনী আর শত শত মিডিয়ার সামনে যখন পত্রিকা দুটিতে হামলা চালানো হয়, তখন সেটি বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ হয় কিভাবে? ঘন্টার পর ঘন্টা সময় পেয়েও ডেইলি স্টার বা ছায়ানট রক্ষা করা হলো নাই বা কেন? এটা কি প্রশাসনিক ব্যর্থতা নাকি মবকে লাইসেন্স দেওয়া? সমালোচকরা বলছেন, মোহাম্মদ ইউনূস সরকার এখন তার নিজের তৈরি ফ্রাঙ্কেনস্টাইনের কাছে জিম্মি। এই দুটি বিবৃতির পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। একজন লিখেছেন, বিবৃতিতে ঠিক এমন কি কোনো শব্দ বা বাক্য আছে যা দেখে অপরাধীরা ভয় পাবে? সরকার উদ্দেশ্যে একজন লিখেছেন, তুমি সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। আরেকজন লিখেছেন, সরকার বলেছে নাগরিকদের সচেতন থাকতে হবে, কারণ সরকার হিসেবে তাদের আসলে কিছুই করার ক্ষমতা নেই। দিন শেষে ছায়ানটে সমবেদনা জানাতে গিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি হামলাকে ফৌজদারি অপরাধ বললেও প্রায় 24 ঘন্টা পার হতে চললেও না কোনো মামলা হয়েছে, না কেউ গ্রেপ্তার হয়েছে। তবে বরাবরের মতোই শুধু পাওয়া গেছে
পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস আর নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় না দেওয়ার বিরাট লম্বা ঘোষণা। কিন্তু দুটি প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঢাকার দূতাবাস বলছে ভিন্ন কথা। দেশ দুটি দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। শুক্রবার সন্ধ্যায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জারি করা সতর্কবার্তায় বলা হয়, শরীফ ওসমান হাদির নামাজে জানাজা হবে 20 ডিসেম্বর দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে। সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশ ও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। একই সঙ্গে নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলেছে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। দর্শক, এমন সতর্কতার কয়েক ঘন্টার মধ্যেই রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। সন্ধ্যা 7:20 আগুন দেওয়া হয় বলে জানিয়েছে সংগঠনটির একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা 7টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শক, গত 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেছিলেন, এখন আমরা সভ্যতার পথে পা বাড়িয়েছি। আমরা এমন এক সভ্যতা গড়ে তুলব যা দেখে বিশ্ববাসী ঈর্ষান্বিত হবে। 18 ডিসেম্বর রাতে সাংবাদিকরা যখন আগুনের শিখার মাঝে ছাদে দাঁড়িয়ে বাঁচার আকুতি জানায়, তখন পুরো বিশ্বের গণমাধ্যমে সেই ঈর্ষার খবর ছড়িয়ে পড়েছে বড় বড় হেডলাইনে। ঈর্ষা এখন সার্কাসের রূপ নিয়েছে। 10টি দেশের দূতাবাস, সাথে অধ্যাপক ইউনূসের বন্ধু বলে পরিচিত ভলকার তুর্ক বলেছে, ইউনূস সরকার উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেকটা এমন, একদল লোক একটা ডুবন্ত জাহাজকে উদ্ধার করতে এসে জাহাজের ফুটোগুলো বন্ধ না করে বরং জাহাজের মাস্তুলগুলো কেটে ফেলেছে, কারণ তাদের মতে ওগুলো পুরনো আমলের ছিল। দর্শক, 18 ডিসেম্বরের রাত আমাদের মনে করিয়ে দেয়, যখন রাষ্ট্র তার শক্তির একচেটিয়া অধিকার ফ্রি স্টাইলে ছেড়ে দেয়, তখন স্বাধীনতা বলতে শুধু পুড়িয়ে ফেলার স্বাধীনতাটুকুই অবশিষ্ট থাকে। সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে, কিন্তু যে সরকার একটি সংবাদপত্রের অফিস বা একজন সম্পাদককে রক্ষা করতে পারে না, তারা স্বচ্ছ ব্যালট বাক্স রক্ষা করতে পারবে কিভাবে, সে প্রশ্ন থেকে যায়। সরকার বলছে তারা বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক, কিন্তু সতর্কবাণী কেবল ফেসবুক আর কাগজের বিবৃতিতেই সীমাবদ্ধ। অবস্থা এমন দাঁড়িয়েছে, ইতিহাসের পাতায় অধ্যাপক ইউনূসের এই 16 মাস বিবৃতি 16 মাস হিসেবে লেখা থাকবে।